শুরুতেই আমরা হসপিটালে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই, যে ছেলেটার নাম জুনশি। আজকে ওর বোন হয়েছে, সেই জন্য হসপিটালে ওর বোনকে দেখতে এসেছে। হসপিটালের যে ঘরে প্রত্যেকটা বাচ্চাকে রাখা হয়েছিল ঠিক সেই ঘরেই চলে আসে জুনশি। আর জুনশির হাতের ধাক্কায় দুটো পরপর বেডের যে নেম প্লেটগুলো ছিল সেগুলো পড়ে যায়। ঠিক সেই সময় এক নার্স ওখানে আসে, কিন্তু সেই নার্স ভুল করে নেম প্লেটগুলো অদল বদল করে দেয়। মানে যে বাচ্চার নেম প্লেট যা হওয়া উচিত সেটা উল্টে যায়, আর এটার মানে কিন্তু বাচ্চাগুলো অদল বদল হয়ে যায়। ঘটনা চলে আসে ঠিক 12 বছর পর। আজকে এনশির জন্মদিন, আর এই যে এনশির পাশে যে ছেলেটা রয়েছে সেটাই হচ্ছে জুনশি। তবে এটা মনে রাখতে হবে যে এনশি নামে এই মেয়েটা কিন্তু এই ফ্যামিলির আসল মেয়ে নয়, কারণ হসপিটালে তো সে অদল বদল হয়ে গিয়েছিল। কিন্তু সেটা তো এনশির বাবা মা জানে না। জুনশি আর ওর বোন সাথে মা বাবা 4 জনের খুবই হ্যাপি ফ্যামিলি। জুনশি বড় দাদা হয়ে ওর ছোট বোন এনশির জন্মদিনের জন্য একটা উপহার এনেছে, আর সেই উপহারটা দেখার জন্য এনশি খুবই বায়না করছে। জুনশি তখন একটা চাবির রিং ওকে পরিয়ে দেয় আর বলে এটা কিন্তু একটা সিক্রেট। এরপরে জুনশি দিয়ে দেয় একটা গিফটের বাক্স। ওটা খুললে দেখা যায় ওটার ভেতরে 4টে কাপ রয়েছে। সেই 4টে কাপ হচ্ছে একটা জুনশির বাবার, একটা জুনশির মায়ের, একটা জুনশির, আর আরেকটা হচ্ছে ওর বোন এনশির। আর এই উপহার পেয়ে এনশি কিন্তু খুব খুশি হয়েছে। এরপরে এনশি চলে আসে পিয়ানোতে, আর সেখানে পিয়ানো বাজাতে থাকে, কারণ ও একটা খুব সুন্দর নতুন সুর বানিয়েছে, সেটাই সবাইকে শোনাতে থাকে। ঠিক সেই সময় ওর সঙ্গে ওর দাদা জুনশিও যুক্ত হয়, আর 2 ভাই বোন মিলে সেই সুরটাকে বাজাতে থাকে। অন্যদিকে একটা বস্তির গলি দেখতে পাওয়া যায়, আর এখানেই দেখা যায় আসল জুনশির বোনকে। এর নাম হচ্ছে সিনাই। সিনাই তখন ওর মায়ের ছোট্ট একটা হোটেলের এঁটো বাসনগুলোকে পরিষ্কার করছিল, কিন্তু সিনাইয়ের জীবনটা হয়তো একদম অন্যরকম হতো, যেরকমটা এখন এনশির হচ্ছে। সিনাইয়ের মা সেই সময় ওকে খুব বকাবকি করছিল, কারণ অনেক আস্তে আস্তে সিনাই কাজ করছে। সিনাই জন্মের কিছু মাস পরেই ওর বাবা মারা যায়, আর ওর মা পুরো সংসারটাকে একা হাতে চালায়, তাই তো সে সবসময় মাথা গরম করে থাকে। সিনাই তখন অনেক মন খারাপ করে বলে, মা আজকে আমার জন্মদিন। এটা শুনে সিনাইয়ের মা থমকে যায়। সে এমন হতভাগা মা যে তার মেয়ের জন্মদিনের দিনটাও সে ভুলে গেছে, আর ওপর সে তার মেয়েকে কোনো উপহারও দিতে পারছে না। পরের দিন সকালবেলা এনশি স্কুলে আসছিল ওরই একটা বন্ধুর সঙ্গে, কিন্তু হঠাৎ করে একটা ফুটবল এসে ওর মাথায় লাগে। ঠিক সেই সময় ওখানে জুনশি চলে আসে, আর যে ফুটবলটা মেরেছে তাকে বহুত উল্টোপাল্টা বলতে থাকে ওর বোনকে মারার জন্য। দূর থেকে তখন এনশি বলে যে সে ঠিক আছে, কিছুই হয়নি। আর অন্যদিকে একই স্কুলে আসছিল সেই সময় সিনাই। ওর একটা খুব বাজে বখাটে দাদা রয়েছে যে সবসময় নেশা করে, আর সেই জন্য মা আর বোনের কাছে যখনই দেখতে পায় তাদের কাছ থেকে টাকা চায়। আর এই দাদাকে সিনাই খুবই ভয় পায়। দূর থেকে এনশি এদের দুজনে ঝামেলা দেখতে পায়, আর তাড়াতাড়ি করে এসে সিনাইকে বাঁচিয়ে নেয়। আর সিনাইয়ের দাদাকে তাড়ানোর জন্য ওকে বেশ কিছু টাকাও দিয়ে দেয়। টাকা পেয়ে সিনাইয়ের দাদা ওখান থেকে চলে যায়, কিন্তু সিনাই থ্যাংক ইউ বলা তো দূর, কোনো কথা না বলে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে এনশি আর জুনশি 2 ভাই বোনে রেস করতে করতে বাড়ির দিকে আসছিল, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি ধাক্কা দেয় এনশিকে। এরপরে হসপিটালে এনশিকে নিয়ে এনশির মা যখন বসেছিল ঠিক সেই সময় ওখানে ওদের বাবা আসে, আর এসে বলে যে একটা প্রবলেম হয়ে গেছে। ওদের দুজনের কারোর ব্লাড গ্রুপের সঙ্গে এনশির ব্লাড গ্রুপ মিলছে না, আর এর মানে হচ্ছে হসপিটালে এনশি বদলে গেছে। না হলে বাচ্চার মা বা বাবার কারোর না কারোর ব্লাড গ্রুপের সঙ্গে তো ম্যাচ করবেই। এটা শুনে এনশির মা একেবারে অবাক হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে জুনশি আসে ওর বোন এনশির সঙ্গে দেখা করতে। এনশির মাথায় হালকা চোট আছে, তবে ও এখন একদম সুস্থ। জুনশি সেই সময় একটা গিফটের বাক্স এগিয়ে দেয়। এনশি খুলে দেখে ওটার ভেতরে রয়েছে একটা অ্যালবাম, যে অ্যালবামের মধ্যে অনেক গান থাকে, আর হেডফোন দিয়ে সেই গান শুনতে হয়। এই উপহার পেয়ে দারুণ খুশি হয়ে যায় এনশি। জুনশির মা বাবা এরপর এনশির আসল মাকে ওখানে ডেকে পাঠায়, আর ওদের কথাগুলোই আড়াল থেকে সবকিছু জুনশি শুনতে পাচ্ছিল। জুনশি আজকে বুঝতে পারে যে সত্যি সত্যি এনশি ওর নিজের বোন নয়, সে অন্য কারোর মেয়ে। জুনশির মা বাবা বুঝতে পারছে না এখন ওরা কি করবে, তবে এনশিকে এইসব ব্যাপারে কিচ্ছু জানানো যাবে না, তাহলে এনশি অনেক কষ্ট পাবে।
এরপরে এনশির মা আজকে প্রথমবারের মতো এনশিকে দেখে, কারণ গত 12 বছরে সে তো এনশিকে একবারও দেখেনি। কিছুদিন পর হসপিটাল থেকে এনশি একদম সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। সেই আনন্দে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিল। সেই সময়ই ওদের বাড়িতে চলে আসে শিনাই, মানে জুনশির মা বাবার আসল মেয়ে, জুনশির নিজের বোন। শিনাইকে এইভাবে হঠাৎ করে দেখে বাড়ির সবাই ভীষণ অবাক হয়ে যায়। শিনাই তখন ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখিয়ে বলে, তোমরাই দুজনে আমার আসল মা বাবা। তাহলে কেন তোমরা নিজেদের থেকে আমাকে এইভাবে দূরে সরিয়ে রেখেছো? কেন আমার জায়গায় তোমরা অন্য একটা মেয়েকে নিজেদের মেয়ে মনে করে ভালোবাসছো? এগুলো শুনে একেবারে অবাক হয়ে যায় এনশি। শিনাই বলে, তুমি এই বাড়ির মেয়ে নও, এই বাড়ির কেউ নও, আমি এই বাড়ির মেয়ে। এনশি সে সময় কিছুই বিশ্বাস করতে পারছিল না। জুনশি বলে, তুমি কে? তোমাকে আমি আমার নিজের বোন বলে কখনো মেনে নিতে পারবো না, বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে। এনশি তখন আর একটু না থেমে কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়। আর এনশির পেছন পেছন জুনশিও বেরিয়ে যায়। জুনশি তারপর চলে আসে এনশির কাছে। এনশি তখন একটা গাছের নিচে বসে কান্না করছিল। জুনশি তখন আশ্বাস দেয় যে এই দুনিয়ায় যা কিছু হয়ে যাক না কেন, জুনশি সবসময় এনশির পাশে থাকবে, সে সবসময় এনশিকে ভালোবাসবে। এনশিকেই সে তার বোন বলে মেনেছে, সে আর কাউকে কোনোদিনও বোন বলে মানতে পারবে না। ওইখানে যে গাছটার নিচে এনশি কান্না করছিল, সেই গাছে এনশি আর জুনশি দুজনের নামও খোদাই করা রয়েছে, যেটা ওরা দুজনেই একটা সময় করেছিল। জুনশি তারপর এনশিকে ওর পিঠের ওপর উঠিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। পরের দিন ভোরবেলা হয়ে গেলে এনশি চলে আসে ওর দাদা জুনশির বেডরুমে। আর তারপর ওর মায়ের রুমে গিয়ে দেখতে পায় যে ওর মা সেই সময় ঘুম পাড়াচ্ছিল শিনাইকে। আসলে এনশি ঠিক করে নিয়েছে ও এই বাড়িটা থেকে চলে যাবে, কারণ সত্যিই তো এই বাড়িটা ওর নয়। যাওয়ার সময় অনেক কষ্ট হলেও এনশি কান্না করতে করতে চলে যায়। তারপর ওখান থেকে চলে আসে ওর নিজের মায়ের কাছে। আর এনশির মা যখন এনশিকে দেখতে পায় ভীষণ অবাক হয়ে যায়। এনশির মা বলে, তুমি এখানে থাকতে পারবে না, আমার মনে হয় তোমার মা বাবার কাছে চলে যাওয়াই ভালো হবে। তখনই এনশিকে খুঁজতে খুঁজতে ওর মা ওখানে চলে আসে। এনশির মা এনশির আসল মাকে বলে, আমরা কিছুদিনের মধ্যেই আমেরিকাতে চলে যাচ্ছি, আমাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে দুটো মেয়েকে মানুষ করার। তুমি যদি চাও তাহলে আমরা দুজনকেই নিয়ে আমেরিকাতে যেতে পারি, তাতে ওদের ভবিষ্যৎটাই সুন্দর হবে। আমেরিকাতে যাওয়ার কথা শুনে এনশির আসল মায়ের খুব কষ্ট হচ্ছিল, কারণ তার যে দুই মেয়েই তাকে ছেড়ে চলে যাবে। তবুও এনশির মা বলে, আপনি দুজনকে নিয়ে আমেরিকাতে চলে যান, তাতে ওরা দুজনই ওখানে ভালো থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এনশি ওর মাকে ছেড়ে কোথাও যেতে চায় না। ওর মাকে এসে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। কিছুদিন পরে স্কুলের ক্লাসরুমে দেখতে পাওয়া যায় এনশিকে। টিচার এসে তখন জানায় যে শিনাই আর স্কুলে আসবে না, কারণ আজকে ও ওর মা বাবার সঙ্গে আমেরিকাতে চলে যাচ্ছে। এটা শুনে এনশি একেবারে অবাক হয়ে যায়। তখন ওর মনে হয় একটা বার ওর মা বাবা আর দাদার সঙ্গে দেখা করুক, কারণ আর কবে দেখা করতে পারবে সেটা ও নিজেও জানে না। এনশি তখন ছুটে ছুটে ওর বাড়ির দিকে আসছিল, কিন্তু দেখতে পায় গাড়ি করে অলরেডি ওর মা বাবা এয়ারপোর্টের দিকেই যাচ্ছিল। এনশি গাড়ির পেছনে অনেকক্ষণ ছুটতে থাকে, মা বাবা দাদা বলে অনেকক্ষণ ধরে ডাকতে থাকে, কিন্তু গাড়ির ভেতর থাকার জন্য ওরা কেউ এনশির ডাক শুনতে পায় না। আর এনশিকে ছেড়ে ওরা চলে যায় বহু দূরে। এরপর দেখতে দেখতে 10 বছর কেটে যায়। জুনশি আবারও চলে আসে আমেরিকা থেকে চায়নাতে। সেখানে এসে ও চারিদিকে ওর বোন এনশিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও ও এনশিকে খুঁজে পায় না। জুনশি সেই হোটেলটাতেও যায় যেখানে আসলে এনশির মায়ের হোটেলটা ছিল, কিন্তু সেখানেও এখন ওদের কোনো খোঁজ পাওয়া যায় না, ওটা এখন অন্য কারোর হয়ে গেছে। এরপর এনশিকে দেখা যায় ও এখন হসপিটালে পার্ট টাইম নার্সের জব করে। সেখানে বিভিন্ন পেশেন্টদের খেয়াল রাখতে ও ভীষণ ভালোবাসে। সাথে সাথে এই হসপিটালের আরও কিছু নার্স আছে, তাদের সঙ্গে সম্পর্ক এনশির অনেক ভালো। এরপরে হসপিটালের কাজ মিটে গেলে এনশিকে দেখা যায় ওর একটা বন্ধু আইচির সঙ্গে একটা জায়গায় আসছিল। এই সময় এনশির কিছু কথা শুনে বোঝা যায় যে সে টাকার জন্য প্রচণ্ড লোভী। মানে টাকার জন্য এনশি কিন্তু সমস্ত কিছু করতে পারে। আর শুধু যে সৎ পথে ইনকাম করা তা নয়, ও চাইলে অসৎ পথও অবলম্বন করতে পারে। তবে টাকা রোজগারটাই ওর কাছে সব থেকে বড় কথা। আর এনশি কেন যে এত টাকা করে সেটার পেছনেও কিন্তু অনেক বড় একটা কারণ রয়েছে, সেটা আমরা গল্পের শেষেই জানতে পারবো। এরপর দেখা যায় আমাদের গল্পের সেকেন্ড নায়ককে, যাকে তো আমরা সবাই চিনি। সে তো আসলে শুকাই, কিন্তু এই গল্পে সে আমাদের হান্তাই। হান্তাই আসলে কার্ড,
ক্যাশ সমস্ত কিছু আনতে ভুলে গেছে। তাই টোল অফিসারের সামনে যখনই ও গিয়ে দাঁড়ায়, টোল অফিসার ওকে বলে আর কোনো টাকা দিতে হবে না, কারণ হান্তাই তো অনেক হ্যান্ডসাম। ওকে দেখেই টোল অফিসার গলে যায়। এদিকে হান্তাইয়ের গাড়ির পেছনেই দাঁড়িয়েছিল এনশি। ওর দেরি হয়ে যাচ্ছে বলে খুব বিরক্ত লাগছে। এনশি তখন এসে ওর গাড়ির পাশাপাশি হান্তাইয়ের গাড়িরও টোল ফিটা দিয়ে দেয়। তারপরে ওখান থেকে এনশি নিজের মতো করে গাড়ি চালিয়ে চলে যায়। কিন্তু এনশিকে প্রথম দেখাতেই হান্তাইয়ের কিন্তু অনেক পছন্দ হয়ে যায়। এনশির গাড়িটা যাওয়ার সময় হান্তাই গাড়িটার ছবি তুলে নেয় নাম্বার প্লেটের, আর ওর একটা বন্ধুকে বলে যে এই গাড়িটার নাম্বারটা খুঁজে আমার জানা যে গাড়িটার মালিক কে। এরপর এনশিকে দেখা যায় একটা বড় কমপ্লেক্সে আসেও। যেসব মানুষরা বাড়ি কিনতে চায় বা ফ্ল্যাট কিনতে চায় তাদেরকে সুন্দর করে সেই ফ্ল্যাট কিনতে যেতে পারে সেই জন্য দালালগিরি করে। আর এনশি এতে যত বাড়ি বিক্রি করতে পারবে তাতে ওর অনেক কমিশন রয়েছে, মানে টাকা ইনকাম। আর আজকে ও একজনকে এই বাড়িটাকে বুঝিয়ে বাজিয়ে বিক্রি করিয়ে দেয়, আর সেই জন্য এনশি ভীষণ খুশি। এনশির বন্ধু আইচি বলে তুই কিন্তু বিশাল চালাক, তুই তোর কথা দিয়েই মানুষকে ভুলিয়ে দিতে পারিস। তো তখন বোঝা যায় যে এনশির ইচ্ছে সে খুব সুন্দর দেখে একটা বাড়ি কিনবে, আর সেই জন্যই সে অনেক টাকা জমায়। ওখান থেকে এনশি চলে আসে ওর মায়ের নতুন রেস্টুরেন্টে, আর সেখানে দেখা যায় এনশি যে বখাটে ভাই রয়েছে সে তার দলবল নিয়ে এই রেস্টুরেন্টে চলে এসেছে টাকা আদায়ের জন্য, আর ব্ল্যাকমেল করে যদি টাকা না দেয় তাহলে এখানে যত টেবিল চেয়ার যা রয়েছে সমস্ত কিছু ভেঙে দেবে। এনশি তখন বাধ্য হয়ে আজকে রোজগার করা সমস্ত টাকা ওর ভাইকে দিয়ে দিতে হয়। টাকা নিয়ে এনশির দাদা ওখান থেকে চলে যায়, আর এনশির মা অনেক কান্না করতে থাকে আর বলে আমি যদি তোকে আমেরিকাতে যেতে দিতাম তাহলে আজকে তোর জীবনটা কত সুন্দর হতো। এনশি তখন ওর মাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব। এরপর একটা অফিসের গুরুত্বপূর্ণ মিটিং দেখা যায়, আর সেখানে হান্তাই বসে গেম খেলছিল। আসলে এটা ওর বাবার ব্যবসা, কিন্তু হান্তাইয়ের বাবার ব্যবসার দিকে একদম মন নেই। হান্তাই আমেরিকা থেকে পড়াশোনা করে আবারও চায়নাতে এসেছে বাবার ব্যবসা সামলাতে, কিন্তু ওর এসব ভালো লাগে না। তখনই হান্তাইয়ের সেই বন্ধু মেসেজ করে বলে ওই নাম্বারের গাড়িকে খুঁজে পাওয়া গেছে। অন্যদিকে জিনসুকে দেখা যায় ও আসলে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছে এখন, আর সেই সময় ওখানে চলে আসে হান্তাই। আসলে হান্তাই আর জিনসু দুজনে আমেরিকাতে এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আর সেই জন্য ওরা দুজনে একে অপরের ভীষণ ভালো বন্ধু। আর অনেক দিন পরে আজকে দুই বন্ধুর আবার দেখা হওয়াতে ওরা দুজনেই তো ভীষণ খুশি। সন্ধ্যা হয়ে গেলে হান্তাইকে দেখা যায় ও চলে এসেছে একটা বারে, সেখানে এসে ও অনেক মজা করছিল। আর ঠিক সেই একই বাড়িতেই এনশি আসে ওর আইচি বন্ধুটার সঙ্গে। আসলে আইচি একে টেনে টেনে নিয়ে এসেছে এখানে। আইচির কিন্তু একটা সুগার ড্যাডি রয়েছে, সেই জন্য ও চায় যে এনশিরও যেন এরকম একটা সুগার ড্যাডি হোক, তাতে করে এনশি সেও অনেক বড় লোক হয়ে যাবে ওর মতো। আর ঠিক সেই সময় হান্তাই ওখানে আবারও এনশিকে দেখতে পেয়ে যায়। এরপরে এনশি যখন ওর বন্ধু আইচির সঙ্গে গল্প করছিল তখনই ও শুনতে পায় যে কেউ একজন পিয়ানোতে সেই সুরটা বাজাচ্ছে, যে সুরটা ও নিজে বানিয়েছিল। আর সেই বাড়িতে কিন্তু হান্তাইয়ের সঙ্গে আজকে এসেছে জুনশি, সেও পিয়ানোতে ওই সুরটাই শুনতে পায়। তখন এনশির মনে হয় যে এই সুরটা নিশ্চয়ই ওর দাদা জুনশি বাজাচ্ছে, আর জুনশির মনে হয় এই সুরটা নিশ্চয়ই ওর বোন এনশি বাজাচ্ছে, কিন্তু আসলে এই সুরটা বাজাচ্ছিল হান্তাই, আর হান্তাইকে এই সুরটা শিখিয়েছিল জুনশি। হান্তাইকে দেখে এনশি ওখান থেকে চলে গেলে হান্তাই চলে আসে এনশির অনেক কাছে। হান্তাই এসে বলে আমি তোমার কাছে অনেক ঋণী, কারণ সেদিন তুমি আমার হয়ে টাকা দিয়েছিলে। কিন্তু এনশি হান্তাইয়ের সঙ্গে কথা বলতে চাইছিল না। হান্তাই অনেকভাবে কথা বলতে চাইলেও এনশি ওখান থেকে চলে যায়। এই সময় হান্তাইয়ের কাছে জুনশি আসে আর বলে ওই মেয়েটা ওইভাবে দৌড়ে পালিয়ে গেল কেন। হান্তাই বলে ওটা আমার নেক্সট গার্লফ্রেন্ড। রাত হয়ে গেলে এনশি চলে আসে সেই গাছটার কাছে, আর এসে সেই অ্যালবাম দিয়ে গান শুনতে থাকে, যেটা ওকে ওর দাদা জুনশি উপহার দিয়েছিল। গান শুনতে শুনতে এনশি বলে আমি তোমাকে ভীষণ মিস করি দাদা, আমি তোমাকে নিয়ে রোজ স্বপ্ন দেখি আর ভাবি এই স্বপ্নটা যেন কখনো শেষ না হয়। বাবা মা তোমরা ভালো আছো তো? কত বছর হয়ে গেল তোমাদের সাথে আমার দেখাই হয় না। তখন এনশির মনে পড়ে যায় সেই ফ্যামিলির ভালো মুহূর্তগুলোর কথা, কিন্তু হঠাৎ করে গান শুনতে শুনতে অ্যালবাম থেকে আর কোনো আওয়াজ আসে না, মানে অ্যালবামটা খারাপ হয়ে গেছে। অন্যদিকে জুনশিকে দেখা যায় ও সেই অ্যালবাম থেকে এখনও গান শোনে আর মনে করতে থাকে এনশির কথা। পরের দিন হান্তাইকে দেখা যায় ও কিছু বিজনেস পার্টনারদের সঙ্গে একটা লাঞ্চে এসেছে।
থাকা একটা লোক সেই সময় একজন ওয়েটারকে ডেকে পাঠায় যাতে ওদের যে কাঁকড়াগুলো খাচ্ছে সেগুলো ভেঙে দেয়। আর তখনই ওখানে চলে আসে এনশি। বোঝা যায় যে টাকার জন্য সে যে কোনো রকমের কাজ করতে রাজি আছে। এখানে এনশিকে দেখে হান্তাই তো খুব অবাক হয়ে যায়। এরপরে এনশি ওদের খাওয়ার জন্য কাঁকড়াগুলোকে ভাঙতে থাকে। এই বাজে লোকটা তখন আবদার করে যে শুধু কাঁকড়া ভেঙে দিলেই হবে না, সেই কাঁকড়া ওদেরকে খাইয়েও দিতে হবে। ওদের কথা মতো সেই সময় এনশি সেটাই করে। তখনই কাঁকড়া একটা ভাঙতে গিয়ে হাতে আঘাত পায় এনশি। সেটা দেখে হান্তাইয়ের খুবই কষ্ট হয়। এইসব দেখে এনশিকে ওখানে থাকা বাকি সবাই অপমান করতে থাকে যে এনশি যদি হাত এত নরম হয় তাহলে সে এইসব কাজ কেন নিয়েছে, নাকি এখানে বড়লোক ছেলেদেরকে পটানোর জন্য এনশি এসেছে। এই কথাগুলো শুনে হান্তাইয়ের খুব রাগ হচ্ছিল। একটা লোক তখন এক বান্ডিল টাকা ছুঁড়ে দেয় এনশির কাছে আর বলে, যাই হয়ে যাক না কেন কাঁকড়া ছাড়িয়ে আমাদের সবাইকে খাইয়ে দিতে হবে। এসব দেখে হান্তাই আর একদম সহ্যই করতে পারে না। হান্তাই তখন এনশির কাছে আসে আর ওকে ওখান থেকে উঠিয়ে নেয়। হান্তাই বলে, কাউকে অপমান করার কোনো অধিকার নেই আপনার। এনশি তখন নিজের যতটুকু টাকা দরকার সেই বান্ডিল থেকে টাকা বের করে বাকিটা ওই লোকটাকে আবার ফিরিয়ে দেয়। আর তারপর ওখান থেকে অনেক কষ্ট পেয়ে চলে যায়। আর ওর পেছন পেছন হান্তাইও যাচ্ছিল। এনশি যখন যাচ্ছিল হান্তাই তখন এসে এনশির হাতটা ধরে আর আজকে সবাই যে অপমান করলো তার জন্য সরি চায়। এনশি বলে, তোমার সরি চাওয়ার কোনো দরকার নেই। কথাটা বলে ও যখন আবার হাঁটতে শুরু করে সেই সময় হান্তাই ওকে আবারও আটকায়। হান্তাই বলে, তুমি আমার কাছে কিছু টাকা পাও। এনশি বলে, সেটা আমার আর চাই না। হান্তাই বলে, সত্যি বলতে টাকাটা তো তোমাকে আমি অনেক আগেই দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার সাথে যাতে বারবার দেখা হয় সেই জন্যই আমি তোমাকে দিচ্ছি না। তাই ভাবছি আমি তোমাকে সেই টাকার পরিবর্তে একটা ঘড়ি উপহার দিই। কথাটা বলেই হান্তাই এনশির হাতে একটা ঘড়ি আঁকতে শুরু করে। এনশির মনে পড়ে যায় ওর দাদা ওর হাতে ঠিক এইভাবে ঘড়ি এঁকে দিয়েছিল। এটা মনে পড়তে এনশি তখন আর ভালো লাগে না। আর কিছু না বলে ওখান থেকে এনশি চলে যায়। পরের দিন এনশি চলে আসে একটা দোকানে যেখানে পুরনো জিনিসপত্র সারানো হয়। এনশি তখন ওর সেই খারাপ হয়ে যাওয়া অ্যালবামটা দিয়ে বলে, এটা প্লিজ সারিয়ে দিন। তো সেই আঙ্কেল বলে যে এটা তো অনেক পুরনো, নতুন পার্টস তো কিছুই এখন পাওয়া যাবে না, তবু আমি চেষ্টা করব যদি কোনোভাবে সারানো যায়। এরপরে ওখান থেকে এনশি চলে যায় আর তারপরে চলে আসে জিনসু। সে বলে, আমি শুনেছি আপনি নাকি পুরনো জিনিসপত্র সারিয়ে দেন, আমার এটা খারাপ হয়ে গেছে। তো তখন ওটা দেখে আঙ্কেল খুব অবাক হয়ে যায়। আঙ্কেল তখন সেই আগে এনশির দেওয়া অ্যালবামটা বার করে আর বলে, তোমরা যে আজকালকার ছেলেমেয়েরা পুরনো জিনিস কেন ভালোবাসো। এই অ্যালবামটা দেখে খুব অবাক হয়ে যায় জিনসু। ও তখন হাতে নিয়ে দেখে এটা তো সেই অ্যালবামটাই যেটা ওর বোন এনশিকে উপহার দিয়েছিল। জিনসু তখন তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে যায় আর চারিদিকে পাগলের মতো এনশিকে খুঁজে বেড়াতে থাকে। সে যে চায়নাতে ফিরে এসেছে শুধুমাত্র এনশির সঙ্গে দেখা করবে বলে, আর সেই জন্যই চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে জিনসু। আর এনশি সে কিন্তু নিজের মতোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যে জায়গা থেকে জিনসু খুঁজছে ঠিক একই এলাকাতেই এনশি ছিল। আর একটা সময় রাস্তার এপার ওপার থেকে দুজন দুজনকে দেখতে পায়। আর এত বছর পেরিয়ে গেলেও দুজন দুজনকে ঠিকই চিনতে পারে, কারণ 10 বছর হয়ে গেলেও একটা মানুষের মুখ তো আর পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে না। এরপর ওরা দুজনে একটা জায়গায় চলে যায় একসাথে কথা বলবে বলে। জিনসু জিজ্ঞাসা করে, কেমন আছিস তুই? এনশি তার দাদা জিনসুকে এতটা মিস করা সত্ত্বেও সামনে থেকে মিস্টার মিস্টার বলে কথা বলতে থাকে আর বলে, আমি ব্যস্ত আছি। কথাটা বলেই এনশি যখনই ওখান থেকে উঠে চলে যাচ্ছিল জিনসু ওর হাত ধরে আটকায়, কিন্তু এনশি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ওখান থেকে চলেই যায়। জিনসু বুঝতে পারে না যে ওর বোন এনশি এতগুলো বছর পর ওকে দেখে ওর সঙ্গে এইরকম ব্যবহার করলো কেন। আসলে এনশি বুঝতে পেরেছে জিনসু ওর নিজের কেউ নয়, যাকে সে 10 বছর আগে ফেলে এসেছে সে তো পর বলেই তাকে ছেড়ে সে এতগুলো বছর থাকতে পেরেছে। তাই পুরনো জীবনে এনশি আর ফেরত যেতে চায় না। সন্ধ্যা হয়ে গেলে এনশি একটা বারে বসে অনেক ড্রিঙ্ক করতে থাকে মনের দুঃখে, আর ড্রাঙ্ক অবস্থায় চিৎকার করে করে বলতে থাকে, আমি তোমাকে এতগুলো বছরে অনেক মিস করেছি দাদা, কিন্তু তুমি তো আমার কেউ নও, তাহলে কেন আমি তোমার কাছে যাব। এদিকে একটু দূর থেকেই জিনসু বসেছিল আর নজর রাখছিল এনশির দিকে, আর এনশির সমস্ত কথা ও শুনতেও পাচ্ছিল। জিনসু বুঝতে পারে মুখে এনশি যাই বলুক না কেন জিনসুকে আসলে এনশি অনেক ভালোবাসে এখনো। ওখান থেকে এনশি যখনই উঠে পড়ে জিনসু ওর দিকে যেতে থাকে। জিনসু যখন এনশির অনেক কাছে আসে এনশি জিনসুকে দেখে খুব খুশি হয়ে যায়
আর আজকে এনশির এই অবস্থা দেখে জিনসুর খুব কষ্ট হচ্ছিল। এনশি বলে, আমি জানি এটা স্বপ্ন, তাই ঘুম থেকে যখন উঠবো তখন আবারও এই সমস্ত কিছু আমি ভুলে যাব। কথাটা বলে ওখান থেকে এনশি চলে যায়। মাতাল অবস্থায় এনশি যখন রাস্তা থেকে হাঁটছিল, জিনসু ওকে পেছন থেকে ফলো করতে থাকে যাতে এনশির কোনো ক্ষতি না হয়। একটা সময় হাঁটতে হাঁটতে এনশি থেমে যায় আর জিনসু ওর কাছে আসে। নেশা একটু কেটে গেলে এনশি বলে, আমার মনে পড়েছে তুমি তো ফিরে এসেছো। আমি তোমাকে সেই সময় অনেক মিথ্যে বলেছি। আমি এতগুলো বছরে তোমায় অনেক অনেক মিস করেছি। জিনসু বলে, আমি জানি এতগুলো বছর তোর অনেক কষ্টে কেটেছে। কিন্তু এনশি তখনও খুব বাজে ব্যবহার করতে থাকে জিনসুর সঙ্গে। আসলে এতগুলো বছরের অভিমান জমে রয়েছে, একটু তো রাগ হবেই। আর এত চিৎকার করতে করতে এনশি তখনই ওখানে অজ্ঞান হয়ে যায়। জিনসু এরপর এনশিকে নিয়ে ওদের সেই পুরনো বাড়িটাতেই চলে আসে, যে বাড়িতে ওরা ছোটবেলা থেকে একসঙ্গে কাটিয়েছিল। হঠাৎ করেই এনশি যখন উঠছিল, জিনসু সাথে সাথে সরে যায়। মাতাল অবস্থায় ছিল বলে এনশি অনেক ভুলভাল বকছিল। এনশি তখন জিনসুর হাতটা শক্ত করে ধরে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে আর কোনোদিনও যেও না। এটা দেখে জিনসু অনেক ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে যে এনশি আসলে ওকে কতটা ভালোবাসে। পরের দিন সকাল হয়ে গেলে এনশির ঘুম ভাঙে আর ও চলে আসে ড্রয়িং রুমে। জিনসু দুজনের জন্যই ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল। জিনসু বলে, খেয়ে নে, তারপর তোকে একটা জায়গায় নিয়ে যাব। এরপর খুব সুন্দর একটা লেকের ধারে একটা অসাধারণ জায়গা দেখতে পাওয়া যায়। জিনসু বলে, তোর গলায় যে চাবিটা রয়েছে সেই চাবিটা দিয়ে এটা খোল। আসলে এই চাবিটা উপহার দিয়েছিল জিনসু নিজেই এনশির গলা থেকে ওই চাবিটা খুলে নিয়ে দরজাটা আনলক করে। আর দরজা খুলতেই দেখা যায় ভেতরে একটা অসাধারণ জিনিস। একটা মেয়ের সারা জীবনে যা যা দরকার লাগে এই ঘরে তার সমস্ত কিছু আছে। পুতুল থেকে শুরু করে জামা কাপড়, জুতো, সাজার জিনিস, আরও যা যা লাগে সমস্ত কিছু। আর এত কিছু দেখে একেবারে অবাক হয়ে যায় এনশি, আর এনশি আড়ালে এসে হাসে। এত কিছু দেখে এনশি খুব ইমোশনাল হয়ে যায় আর তারপর জিনসুকে সে জড়িয়ে ধরে। কত বছর পরে সে তার ফ্যামিলিকে আবারও ফিরে পেয়েছে। এরপর থেকে জিনসু আর এনশি দুজনের সময় খুব ভালো কাটতে থাকে, যেমনটা ওরা ছোটবেলায় করতো তেমন। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরা, একসঙ্গে সময় কাটানো, মজা করা, হুল্লোড় করা, সমস্ত কিছু। এরকমই একদিন সে গাছের নিচে ছবি আঁকতে আঁকতে জিনসু ঘুমিয়ে যায় আর এনশি এসে মজা করে স্কেচ পেন দিয়ে জিনসুর গোঁফ বানিয়ে দেয়। ওদের দুজনের সম্পর্কটা আবারও আগের মতো খুনসুটি সম্পর্ক হয়ে যায়। অন্যদিকে একটা মেয়েকে দেখা যায় ইউই। ও আজকে আমেরিকা থেকে চায়নাতে ফিরে এসেছে আর ওকে এয়ারপোর্ট থেকে ড্রপ করেছে হান্তাই। এই ইউই নামের মেয়েটা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো জিনসু আর এদের সঙ্গে। আর জিনসুকে মনে মনে ইউই অনেক ভালোবাসে আর এখানে এসে জিনসুকে প্রপোজ করবে বলেই সেরকম চিন্তা নিয়ে এসেছে। এরপর হান্তাই, এনশি, জিনসু আর ইউই নামের ওই চারজনকেই একটা বারবিকিউ পার্টিতে দেখা যায়। তখন ইউইর সঙ্গে বাকি সবার পরিচয় করিয়ে দিচ্ছিল এনশির, কারণ এনশি তো ইউইকে চেনে না। হান্তাই বলে, ইউইর তো অনেক দিনের ইচ্ছে যে সে জুনশির ওয়াইফ হবে, কিন্তু জুনশি সে তো রাজি হয় না। কথাটা শুনে এনশি অবাক হয়ে যায় আর জুনশি প্রচণ্ড অপ্রস্তুত সিচুয়েশনে পড়ে যায়, কারণ হান্তাই এনশির সামনে এই কথাগুলো বলছে। তখনই ওখানে একটা মেয়ে চলে আসে আর এসে হান্তাইয়ের হাতটা শক্ত করে ধরে। এই মেয়েটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে সিনাই, মানে জুনশির নিজের বোন। আজকে 10 বছর পর এনশির সঙ্গে সিনাইয়ের আবারও দেখা হলো। এরপরে ওরা দুজনে একসঙ্গে হাঁটে আর কথা বলে। সিনাই বলে, তুই চলে যাওয়ার পর তোকে নিয়ে ওই বাড়িতে আর কোনো কথা হয়নি, আর আমি এটাও ভাবিনি যে তোর সঙ্গে আমার আবারও দেখা হবে। কথাগুলো শুনে এনশির মন খুব খারাপ হয়ে যায় আর বলে, মা বাবা ভালো আছে, এটাই আমার কাছে অনেক। সেদিন রাত হয়ে গেলে হান্তাই এনশিকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছিল গাড়ি করে। এনশি মন খারাপ করে বলে, তুমি কি মনে করো আমাকে দয়া করা যায়? হান্তাই বলে, জিনসুর মুখে তোমাদের ছোটবেলাকার ব্যাপারে আমি সমস্ত কিছু শুনেছি। সত্যি বলতে সেদিন থেকেই তোমার সঙ্গে দেখা করার আমার ভীষণ ইচ্ছে ছিল। কখনো ভাবিনি যে আমার ভালোবাসার মানুষটা শেষমেশ তুমিই হবে। এরপর জুনশি আর সিনাইকে একসঙ্গে দেখা যায়। সিনাই বলে, মা এখন ভালো আছে, তবে মা এখানে আসার জন্য খুব বায়না করছে। জুনশি বলে, আমি মাকে বলে দেব যে আমি এনশিকে খুঁজে পেয়েছি। এনশিকে না দেখতে পেরে পেরেই গত 10 বছরে মা একটা দিনের জন্য ভালো নেই। তো বোঝা যায় যে সিনাই মিথ্যে বলেছিল এনশিকে।
নাই বলেছিল ওই বাড়িতে তুই চলে যাওয়ার পরে কেউ তোর নাম উচ্চারণ করেনি, কিন্তু কথাটা যে পুরো ভুল সেটা জিনসুর কথা শুনেই বোঝা যায়। পরের দিন হানতাইকে সুইমিং পুলে সুইম করতে দেখা যায়। ঠিক সেই সময় ওখানে চলে আসে শিনাই। আসলে শিনাই মনে মনে হানতাইকে পছন্দ করে, কিন্তু হানতাই শিনাইকে কখনোই পাত্তা দেয় না। আর তার উপর হানতাই সে তো এখন এনশিকে পছন্দ করা শুরু করেছে, তাই অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না হানতাইয়ের কাছে। শিনাই অনেকদিন ধরেই হানতাইয়ের পাত্তা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এরপর হানতাই চলে আসে এনশি যে হসপিটালে কাজ করে সেখানে। এখানে হানতাইকে দেখে এনশি খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হানতাই তখন একদম এনশির পাশে এসেই বসে আর বলে, চলো আজকে ঘুরতে বেরোই। কিন্তু এনশি হানতাইয়ের সঙ্গে কিছুতেই ঘুরতে যেতে রাজি হয় না। আর হানতাইও সেরকম বাচ্চাদের মতো বায়না করতে থাকে। আর এরকম বাচ্চামি দেখে এনশি হেসে ফেলে আর বলে, একদম বাচ্চামি করবে না। হানতাই বলে, তাহলে চলো ঘুরতে। এনশি তখন হানতাইকে মারতে গিয়েও মারে না। এরপর হানতাই এনশিকে নিয়ে চলে আসে একটা সুপার শপে। আর সেখানে ও যা যা জিনিসপত্র দেখতে পায়, মানে দৈনন্দিন কাজে লাগে এরকম সমস্ত কিছু কিনতে থাকে হানতাই। এত কিছু দেখে এনশি তো অবাক হয়ে যায় যে হানতাই এত জিনিস কেন কিনছে আর কার জন্যই বা কিনছে। এরপর হানতাই এনশিকে নিয়ে চলে আসে একটা বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে যতজন রয়েছে সবার সঙ্গে হানতাইয়ের সম্পর্ক অনেক ভালো, মানে হানতাই যেন ওদের সবার বন্ধু। আর অনেকদিন পর হানতাইকে দেখে ওখানে থাকা সমস্ত বয়স্ক মহিলা আর লোকেরা খুব খুশি হয়ে যায়। একটা গ্র্যানি বলে যে, হানতাই তুমি প্রথম কোনো মেয়েকে নিয়ে আমাদের কাছে এলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? এটা শুনে হানতাই তখন লজ্জা পেতে থাকে। আর এনশিও প্রচণ্ড অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়, যেহেতু ও এখনও হানতাইয়ের গার্লফ্রেন্ড নয়। তবে এনশি এখানে এসে খুব খুশি হয় এটা দেখে যে হানতাই কত বড় মনের মানুষ, সবার সঙ্গে কি সুন্দর করে মিশে যেতে পারে সে, সবাইকে আপন করে নিয়ে চলতে পারে সে। এরপরে সেই গ্র্যানি এনশিকে বলে যে, হানতাই অনেক ভালো ছেলে, বড় লোক, হ্যান্ডসাম, কিউট, তোমার তো হানতাইয়ের সঙ্গে ডেট করা উচিত। এরপর ওই পার্টিতে হানতাই আর এনশি একসঙ্গে ডান্স করে। এটাই যখন দূর থেকে শিনাই দেখতে পায় তখন ওর মন খুব খারাপ হয়ে যায়। যখন পরে হানতাই আর এনশি সেই পার্টি থেকে বেরিয়ে আসে। এনশি বলে, থ্যাংক ইউ, আমি অনেকদিন পর ভীষণ খুশি হয়েছি আজকে। আসলে আজকে হানতাইয়ের জন্মদিন, আর সে তার ফ্যামিলি ছাড়া কেন এদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করলো। হানতাই বলে, আমার জন্মানোর পরে আমার মা আমাকে ছেড়ে চলে যায়, আর সে আবারও দ্বিতীয় বিয়ে করে, তৃতীয়বার, চতুর্থবার, আমি নিজেও জানি না আমার মা ঠিক কতবার বিয়ে করেছে। আর আমার বাবা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকতো, বছরে মাত্র কয়েকবার আমার বাবার সঙ্গে দেখা হতো, কারণ বাবা সবসময় বিদেশে কাজে থাকতো। ছোটবেলা থেকে আমার ন্যানি আমাকে কেয়ার করতো, সেই ছোটবেলা থেকেই নিজেকে অনাথ বলেই মনে হতো আমার। তবে এখন আমি মনে করি যে সেই দিনটা চলে গেছে। এনশি বলে, হ্যাপি বার্থডে। হানতাই বলে, আমি যখন তোমার জীবনের গল্প শুনেছিলাম তখন তোমার সঙ্গে আমার প্রচণ্ড দেখা করতে ইচ্ছে করতো, মনে হতো একমাত্র তুমি আছো যার সঙ্গে আমি সব থেকে ভালো থাকতে পারবো। কথাটা শুনে এনশি কিছু বলে না, চুপ করে যায়। এনশি বলে, আমি প্রত্যেক দিন এত কেন কাজ করি জানো? আমি চাই আমার মাকে খুব সুন্দর একটা বাড়ি উপহার দিতে, আর সেই জন্য আমি দিন নেই রাত নেই সারা দিন খালি কাজ করি। আর আমি আমার মায়ের জন্য কিছু টাকা জমাও রাখতে চাই, যাতে আমার মাকে অতটা কষ্ট করতে না হয়। হানতাই বলে, আমার জীবনে কিন্তু অনেক স্বপ্ন আছে, আমি আমার মায়ের হাতের বানানো ডাম্পলিং খেতে চাই। আমার বাবাকে একবার জড়িয়ে ধরে বলতে চাই, কেন তুমি আমার সাথে সময় কাটাওনি ছোটবেলায়, আমি তোমাকে অনেক মিস করেছিলাম। আরও অনেক অনেক স্বপ্ন আছে যা বললে হয়তো এখন শেষ হবে না। আর একটা স্বপ্ন হচ্ছে তোমার সঙ্গে থাকা। এরপর জিনসুকে দেখা যায় ও সেই সময় বাড়িতে বসে ছবি আঁকছিল। তখনই হানতাই আসে ওর সঙ্গে গল্প করতে। হানতাই বলে, আমার কাছে একটা ব্যাড নিউজ আছে তোকে দেওয়ার জন্য। জিনসু বলে, বলে ফেল। হানতাই বলে, আমি এনশিকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে জিনসু একদম থমকে যায়। হানতাই বলে, তোর বোনের মধ্যে না আলাদাই একটা ব্যাপার আছে, বাকি সবার থেকে আলাদাও, তাই এর জন্য তুই আমার উপর রাগ করবি না তো? জিনসু বলে, আমি এটা কখনোই মেনে নেব না। হানতাই বলে, তো তুই কি আমার সঙ্গে এখন কম্পিটিশন করবি? তখনই ওখানে ইউই চলে আসে। হানতাই বলে, আমি এনশিকে পছন্দ করি, আর আমি এটাও জানি যে জিনসু ও এনশিকে পছন্দ করে। এখন আমরা দুজনের মধ্যে এনশিকে কে পাবো সেটা নিয়ে আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি চলছে। ইউই বলে, তুই তো একটা প্লে বয়, তোর সঙ্গে এনশি কেন থাকবে?
হান্তাই বলে, আমি প্রমিস করছি আমি সত্যি সত্যি এনশিকে ভালোবাসি আর ওকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। জিনসু তখন রেগে বলে, আমি তো তোকে বললাম যে এটা আমি কখনোই মেনে নেব না। তুই এনশির ব্যাপারে কি জানিস যে তুই ওকে ভালোবাসিস? তুই আদৌ এনশিকে বুঝিস কিছু? এটা বলে জিনসু ওখান থেকে চলে যায়। পরের দিন এনশিকে দেখা যায় ও আবার নতুন ক্লায়েন্টদের বাড়ি কেনার জন্য উৎসাহ করছিল। তখনই ওখানে হান্তাই চলে আসে আর সাথে অনেকজনকে নিয়ে আসে। তারা সবাই হাতে বড় বড় ফুলের বুকেও এনেছে। এসব দেখে এনশি তো খুব অবাক হয়ে যায়। হান্তাই সামনে দাঁড়ালেই এনশি বলে, তুমি আমার জন্য এত ফুল এনেছো কেন? হান্তাই বলে, তোমাকে কে বললো আমি এই ফুলগুলো তোমার জন্য এনেছি? হান্তাই তখন ওদেরকে অর্ডার দেয় ওই বিল্ডিংয়ে যতজন রয়েছে সবাইকে সেই ফুলের বুকেগুলো উপহার দেয়। আর এই ফুল পেয়ে ওখানে থাকা সবাই খুব খুশি হয়ে যায়। এনশি তখন একটু রাগ করে যে ওকে ফুলের বুকে না দিয়ে বাকি সবাইকে দিচ্ছে। হান্তাই বলে, আমি জানি তোমাদের সবার সঙ্গে এনশি কাজ করে, তাই এনশির খেয়াল রাখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এইসব শুনে এনশি তো একেবারে অবাক হয়ে যায় যে এনশির প্রেমে একেবারে পাগল হয়ে গেছে হান্তাই। হান্তাই বলে, তো এই সপ্তাহের শেষে আমার সঙ্গে কি একটু ঘুরতে বেরোনো যাবে? এনশির হয়ে ওর বন্ধু আইচি বলে, হ্যাঁ হ্যাঁ ও নিশ্চয়ই যাবে। এরপর এনশি চলে আসে খুব সুন্দর একটা পার্কে। আর সেখানে হঠাৎ করে গরুর ড্রেস পরে একজন চলে আসে, যেটা দেখে এনশি খুবই হাসে। এই গরুর পোশাক পরা মানুষটা এনশি চারিদিকে ঘুরতে থাকে। এনশি বলে, হান্তাই এসব পাগলামি বন্ধ করো। এনশি তখন সেই গরুর পোশাকের মাথাটা তুলে দেখে এটা তো হান্তাই নয়। তখন চারিদিক থেকে বিভিন্ন কস্টিউম পরে আরো অনেকে চলে আসে। আসলে এই সমস্ত কিছুই ছিল হান্তাইয়ের প্ল্যানিং। আর এই সমস্ত কিছু দেখে খুব খুশি হয়ে যায় এনশি। ঠিক তখন ওখানে চলে আসে হান্তাই। হান্তাই বলে, আমি তোমাকে দিনের পর দিন যত জেনেছি ততই তোমাকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এনশি তখন কিছু বলতেই যাবে, হান্তাই বলে, তুমি আমাকে আবার ফ্রেন্ড জোন করে দেবে না তো? এনশি কি বলবে বুঝতেই পারে না। এনশি বলে, তুমি এগুলো কেন করছো আমি সত্যিই জানি না, তবে আমার মনে হয় তুমি আরও ভালো কোনো মেয়ে ডিজার্ভ করো। হান্তাই এনশির হাতটা ধরে বলে, তোমার এখন উত্তর দিতে হবে না, তুমি ভেবেচিন্তে আমাকে পরে উত্তর দিও। আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। কথাটা বলে হান্তাই এনশি থেকে দূরে চলে যায় আর চিৎকার করে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এই কথাটা তুমি শুধু মনে রেখো। এনশি তো খুবই চিন্তায় পড়ে যায়। এরপর সিনাইকে দেখা যায় ও এসেছে ওর মায়ের নতুন রেস্টুরেন্টের সামনে। আর সিনাইকে দেখে ভীষণ অবাক হয়ে যায় এনশি। এনশি বলে, তুই এসেছিস, মা জানলে খুব খুশি হবে। নাই বলে, তুই হান্তাইয়ের পেছনে কেন পড়ে রয়েছিস? টাকার জন্য? আমার কাছে অনেক টাকা আছে, তোর কত টাকা লাগবে বল, আমি তোকে দেবো। এনশি বলে, সিনাই এই ব্যাপারটা নিয়ে আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। তুই যদি মায়ের সঙ্গে দেখা করতে আসিস তাহলে আমি তোকে ওয়েলকাম জানাচ্ছি। এই সময় ওখানে এনশির মা চলে আসে। এনশির মা এত বছর পর সিনাইকে দেখে একেবারে অবাক হয়ে যায়। যতই সিনাই এনশির মায়ের নিজের মেয়ে না হোক, কিন্তু ছোটবেলা থেকে 12 বছর পর্যন্ত সে নিজের মেয়ের মতো করেই ভালোবেসেছে, মানুষ করেছে। তাই নিজের মেয়ের থেকে কোনো অংশে কম নয় সিনাই। সিনাই সেও তার মাকে দেখে কিন্তু একেবারে অবাক হয়ে যায় আর অনেকটা ইমোশনাল হয়ে যায়। এনশি তখন ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে। কারণ এনশি খুব ভালো করে এই অনুভূতিটা বুঝতে পারে যে আসলে এরা দুজনেই এনশির মায়ের মেয়ে। আর এটাই হয়তো সব থেকে বড় সত্যি। এনশির মা নিজের হাতে বানানো খাবার সিনাইকে খেতে দেয় আর সিনাইয়ের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। সিনাই বলে, এতগুলো বছরে তোমার হাতের রান্নার স্বাদ আমি ভীষণ মিস করেছি। এনশির মা বলে, ওরা তোমাকে ভালোবেসেছে তো? সিনাই বলে, ওরা আমাকে অনেক অনেক ভালোবেসেছে, কিন্তু তবুও ওই বাড়িটাতে কেমন যেন আমার মনে হতো আমি ওই বাড়ির অতিথি, কখনো নিজের বাড়ি মনে করতে পারিনি ওটাকে। এনশির মা তখন সিনাইকে জড়িয়ে ধরে আর দুজনেই তখন ভীষণ কান্না করতে থাকে। জন্মের পর থেকে সিনাই তো এনশির মাকে নিজের মা বলে ভালোবেসে এসেছে আর এনশির মা নিজের মেয়ে বলে সিনাইকে ভালোবেসেছে। অন্যদিকে এনশি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ করেই ও সামনে কিছু একটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ উল্টো দিক থেকে জিনসুর মা বাবা আসছিল আর ওরা দুজনে দূর থেকে দেখতে পায় এনশিকে। ওরাও ভীষণ অবাক হয়ে যায়। এনশি আজকে এতগুলো বছর পরে ওর মা বাবাকে দেখছে। এনশির বাবা বলে, এনশি কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। এনশির মা বলে, আমার ছোট্ট এনশি এখন কত বড় হয়ে গেছে আর আমি তার বড় হওয়াটা দেখতেই পারলাম না।
কথাগুলো বলতে বলতে এনশির মা অনেক কান্না করছিল। এনশির বাবা বলে, তুমি জানো এতগুলো বছরে তোমার মা তোমাকে এতটাই মিস করেছে যে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। এনশির মা তখন এনশিকে জড়িয়ে ধরে আর ওরা দুজনেই ভীষণ কান্না করতে থাকে, কারণ ছোটবেলা থেকে এনশি এদেরকে নিজের মা বাবা মেনে এসেছে আর ওরা এনশিকে নিজের মেয়ে মেনে এসেছে। এটাই হয়তো সত্যিকারের মা আর সন্তানের বন্ধন। এরপরে এনশিকে দেখা যায় ও খুব লাল রঙের একটা লিপস্টিক পরছে, আর তার সাথে সাথে যে রুমটা ওর জন্য সাজিয়েছিল জিনসু, সেই রুমে এসে প্রত্যেকটা জিনিসের একটা একটা করে ছবি তুলতে থাকে আর সেগুলো অনলাইন সেল ওয়েবসাইটে আপলোড করে দেয়, কারণ ওই জিনিসগুলোকে বিক্রি করতে চাইছে এনশি। আর জিনসু যখন ওই ঘরে এসে দেখে যে ঘরটা পুরো ফাঁকা, এটা দেখে খুব অবাক হয়ে যায়। জিনসু কত ভালোবেসে উপহারগুলো এনশিকে দিয়েছিল, কিন্তু এনশি তার সমস্ত কিছু এইভাবে বিক্রি করে দিচ্ছে। এরপরে বারে দেখা যায় এনশিকে, আর সেখানে সে অনেক বড় লোকদের সঙ্গে ড্রিঙ্ক করে, নাচ করে, তাদেরকে এন্টারটেইন করে, যেমনটা বেসিক্যালি কোনো বাজে মেয়ে করে। এনশির হঠাৎ করে এই পাগলামি দেখে ওর বন্ধু সেই আইচি নামের মেয়েটা খুব অবাক হয়ে যায়, ওকে থামানোর চেষ্টা করে। এনশি বলে যে এখানে জিনসু আর হানতাইকে ডেকে পাঠা, ওরা আমার আসল রূপটা দেখুক। তারপর ওখানে জিনসু চলে আসে আর এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এনশিকে, কিন্তু এনশি কিছুতেই যেতে চায় না। আর জিনসুকে দেখিয়ে দেখিয়ে এনশি সবার সঙ্গে ডান্স করতে থাকে, ড্রিঙ্ক করতে থাকে। জিনসু এসে বলে, তুই কি আমাকে হেট করিস? এনশি বলে, আমার জীবনে হেট লাভ কোনো কিছুই নেই, আমি তো শুধু সবার সঙ্গে মজা করতে চাই। আর হ্যাঁ, তুমি আমাকে যা যা উপহার দিয়েছিলে আমি সেই সমস্ত কিছু বিক্রি করে অনেক টাকা পেয়েছি, আমার কাছে টাকাই সব। এখন দেখতে পাচ্ছ তো আমি আসলে কত খারাপ মেয়ে। এনশির এই রূপ দেখে জিনসু একেবারে অবাক হয়ে যায়। জিনসুকে দেখে দেখে এনশি অন্য লোকদেরকে কিসও করে, যেগুলো মেনে নেওয়া সত্যি জিনসুর কাছে অনেক কঠিন। আড়ালে গিয়েই এনশি সেই সময় চোখের জল ফেলছিল, বোঝা যায় এগুলো সে ইচ্ছে করে করছে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সেই সময় ওখানে হানতাই চলে আসে। হানতাই এসে বলে, তো তুমি টাকার জন্য আমাদের সবাইকে বোকা বানাচ্ছ এইভাবে? এনশি বলে, হ্যাঁ, এই সমস্ত কিছু টাকার জন্য। এখন তুমি দেখতে পাচ্ছ তো আসলে আমি কত খারাপ। হানতাই বলে, আমার কাছে অনেক টাকা আছে, তুমি আমার সাথে সময় কাটাবে, আমি তোমাকে টাকা দেবো, তোমার যত টাকা চাই। এনশি বলে, ঠিক আছে, যে বড় লোক আমি তার। হানতাই তখন খুব রেগে গিয়ে এনশিকে মারতেই যাবে, কিন্তু আর মারে না। এনশি চিৎকার করে বলে, তোমরা সবাই চলে যাও এখান থেকে। আর ঠিক ওই মুহূর্তেই হঠাৎ করে এনশি অজ্ঞান হয়ে পড়ে যায় ওখানে। এরপর এনশিকে সেই ঘরটাতে শুয়ে থাকতে দেখা যায়, যেটা ছোটবেলায় ওরই ছিল। আর তখন জানা যায় আসল সত্যিটা। 2 বছর মতো আগে একটা বড় রোগ ধরা পড়ে এনশির শরীরে। ডাক্তার বলেছিল অপারেশন করতে, কিন্তু সেই অপারেশন করতেও অনেক টাকার দরকার, আর সেই জন্য টাকা জোগাড় করতে না পেরে এনশি অপারেশনটা করায় না। ডাক্তার তারপর বলে দেয় যে এনশির অবস্থা আরও খারাপ থেকে খারাপ হবে, কারণ এনশি অপারেশন করেনি, এখন ওর ক্রিটিক্যাল কন্ডিশন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এনশি যেন অপারেশনটা করিয়ে নেয়। এনশি তখন ভাবে যে সে যদি এখন তার সমস্ত টাকা অপারেশন করে শেষ করে দেয়, তাহলে তার মায়ের জন্য তো আর বাড়ি কেনাই হবে না। সেই জন্যই এনশি নিজের চিকিৎসা না করে, নিজের অপারেশন না করে দিন রাত গাধার মতো খেটে যায়, শুধুমাত্র টাকা রোজগার করার জন্য, যাতে সে তার মাকে সুন্দর করে একটা বাড়ি উপহার দিতে পারে আর কিছু টাকা রেখে যেতে পারে তার মায়ের জন্য, যাতে তার মাকে কোনো কষ্ট না করতে হয়। একটা ছোট্ট ঘটনার কারণে এনশির জীবনটাই তো পুরো বদলে গেছে। এনশির জীবনটা তো এরকম না হলেও পারতো। এরপর এনশিকে হসপিটালে ভর্তি করা হয় আর ডাক্তার বলে যে আপাতত আউট অফ ডেঞ্জার। আর এনশির কাছে আজকে এখানে সবাই রয়েছে, তার 2টো পরিবার, সাথে সাথে হানতাই, সবাই আছে এখানে। ডাক্তার জানায় যে এখনো অপারেশন করলে এনশি সুস্থ হয়ে যাবে, তাই এনশিকে অপারেশন করানোর জন্য যেন সবাই মিলে রাজি করায়। এনশির মা বলে, সেদিন যদি আমি ওকে জোর করে আমেরিকাতে পাঠিয়ে দিতাম তাহলে আমার মেয়ের জীবনটা অনেক সুন্দর হতো। সবাই তখন এনশির জন্য অনেক কান্নাকাটি করছিল। ঠিক সেই সময় শুয়ে থাকা অবস্থা থেকে এনশি ওঠে আর সবাইকে চিৎকার করে বলে সে বাঁচতে চায় না, সে সেই জন্য কোনো অপারেশনও করাবে না, আর তাকে যেন কেউ কোনো জোরও না করে, আর সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। এনশির কথা কেউ শুনতে না চাইলেও যাতে এনশির শরীর না খারাপ করে, তাই এনশিকে রেখে ওখান থেকে সবাই আস্তে আস্তে বেরিয়ে যায়। সবাই বেরিয়ে গেলেও জিনসু না বেরিয়ে বলে, অপারেশন করতে রাজি হয়ে যা, তুই সুস্থ হয়ে যাবি। এনশি বলে, কেন রাজি হব, এর থেকে আমার মরে যাওয়াই ভালো। জিনসু বলে, কিন্তু আমি তোকে অপারেশন করাতে রাজি করাবই,
যাই হয়ে যাক না কেন, আমি এখানে থাকতে তোকে কিছুতেই মরতে দেব না। এরপর এনশির শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায়। হানতাই ওর পাশেই বসেছিল। হানতাই বলে, আমার তো এখনো জানাই হলো না তুমি আমাকে ভালোবাসো কিনা। তুমি সুস্থ হয়ে সবার আগে এই উত্তরটা আমাকে দেবে। হানতাই এনশির হাতটা তখন শক্ত করে ধরেছিল। এরপর সে গাছটা দেখা যায় যেখানে জিনসু আর এনশির নাম খোদাই করা ছিল। সেই গাছটা বিভিন্ন লোককে দিয়ে পুরো গোড়াটা খোঁড়ানো হচ্ছিল। মানে এই গাছটা জিনসু অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে, তাতে করে গাছের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য এই ব্যবস্থা। আর হানতাই চলে আসে এনশির সেই ঘরটাতে। ল্যাপটপ খুলতেই হানতাই দেখতে পায় ওখানে সেই ড্রেসের ছবিগুলো, আর ড্রেসগুলো যে অনলাইন ওয়েবসাইটে বিক্রি হচ্ছে সেই সমস্ত ডিটেলস পেয়ে যায় হানতাই। এরপর হানতাই সেই সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে যারা এই ড্রেসগুলো কিনেছিল। তাদেরকে আরো দামি আর সুন্দর উপহার দিয়ে তাদের থেকে ওই ড্রেসগুলো, জিনিসগুলো, পুতুলগুলো আবারও নতুন করে নিয়ে নেয়। আর এইভাবেই প্রত্যেকের থেকে সেই জিনিসগুলো আবার নতুন করে নিয়ে সেই ঘরটাকেই সুন্দর করে সাজাতে থাকে, যেমনটা ঘরটা আগে ছিল। কারণ এগুলোর সঙ্গে এনশির পরিবার জড়িয়ে রয়েছে, জিনসু জড়িয়ে আছে। হানতাই সাথে সাথে এনশি যে ঘরটাতে থাকতো সেই ঘরটাও খুব সুন্দর করে নতুন করে সাজাতে থাকে। সেখানে ওই গাছটাই দেওয়ালে খুব সুন্দর করে পেন্টিং করে, যে গাছটা এনশির খুব প্রিয়। এরপরে এনশির অপারেশন সাকসেসফুল হয়, আর ওর পাশে সেই সময় বসেছিল জুনশি। জুনশি সেই সময় অনেক কান্না করছিল এনশির জন্য, কারণ জুনশি এখন এনশিকে শুধুমাত্রই নিজের বোনের মতো নয়, সারা জীবন সঙ্গী হিসেবে ভালোবাসে। এনশি সুস্থ হয়ে গেলে আবারও ও সেই পুরনো ঘরটাতে ফিরে আসে, আর নিজের ঘরের এই নতুন রূপ দেখে ও একেবারে অবাক হয়ে যায়। জুনশি বলে এটা হানতাই করেছে, আর সাথে সাথে একটা সার্টিফিকেট দেখায় এনশিকে। ওখানে হানতাইয়ের একটা লেটার ছিল, লেখা ছিল, তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে এনশি, তোমার বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, সেই জন্য তোমাকে প্রত্যেক মাসে $5000 করে দিতে হবে আমাকে। আর সেই টাকা দিয়ে আমি খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, সেখানে তুমি আর তোমার মা থাকবে। এটা দেখে এনশি খুব খুশি হয়ে যায়। অবশেষে এনশির ইচ্ছে হলো সে তার মায়ের জন্য একটা বাড়ি পেয়েছে। এনশি আর জুনশি তারপর জানলার ধারে যায় আর দেখতে পায় ওখানে সেই গাছটা, যে গাছটা আসলে ওই দুই ভাই বোনের স্মৃতি ছিল একটা। এনশির একটু ভালো থাকার জন্য সবাই মিলে কত চেষ্টা করেছে। জুনশি তখন সেই অ্যালবামটাও সারিয়ে এনশিকে আবার নতুন করে উপহার দেয়। জুনশি বলে, যাই হয়ে যাক না কেন, আমি সব সময় তোর পাশে আছি, তাই কখনো জীবনে হাল ছেড়ে দিবি না, মনে করবি তুই একা নয়, তোর পাশে সবাই আছে। এরপর সেনাই আসে এনশির সঙ্গে দেখা করতে আর এনশিকে সরি জানায়, আর এনশি সেও সেনাইকে ক্ষমা করে দেয়। এরপর এনশিকে নিয়ে হানতাই আর জুনশি নিয়ে আসে সেই জায়গাটাতে, যেই ঘরটা খুব সুন্দর করে জুনশি সাজিয়েছিল শুধুমাত্র এনশির জন্য। ওই ঘরে ঢুকে এনশি আজকে আরো বেশি করে অবাক হয়ে যায় এটা দেখে যে জিনিসগুলো বিক্রি করেছিল সেই সমস্ত জিনিসগুলো আবারও ঠিক আগের জায়গায় সুন্দর করে রয়েছে। যা ওর ছিল এখানে আজ সবই আছে, আর সবকিছুর পাশাপাশি রয়েছে আরো একটা নতুন জিনিস, সেটা হচ্ছে একটা বিয়ের গাউন। আর এটা দেখে এনশি খুব অবাক হয়ে যায়। জুনশি সেই সময় এনশির সামনে হাঁটু গেড়ে বসে আর বলে, তুই কি আমাকে বিয়ে করবি? এনশি খুব অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। হানতাই সেও সেই সময় এনশির সামনে হাঁটু গেড়ে বসে আর বলে, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে বিয়ে করবে? এনশিকে আজকে দুজন মিলে বিয়ে প্রপোজাল একদম একসাথে দিল। এনশি তাহলে দুজনের মধ্যে কাকে বেছে নেবে? সে কি তার ছোটবেলার ভালোবাসাকে বেছে নেবে, নাকি যে তাকে সব থেকে বেশি ভালোবাসে এনশি তাকে বেছে নেবে? এরপর দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসে, যেখানে এনশির সঙ্গে বিয়ে হয়েছে আজকে একজনের, আর সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে হানতাই। সবশেষে এনশি হানতাইকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, আর তার যথেষ্ট কারণ রয়েছে। জুনশিকে ছোটবেলা থেকে এনশি কিন্তু নিজের দাদার মতো করে ভালোবেসেছে, কারণ ছোটবেলাতে ওরা জানতো না ওরা ভাই বোন নয়, ওরা তো জানতো ভাই বোন। সেদিন যদি অ্যাক্সিডেন্টটা না হতো জুনশি কিন্তু কখনোই জানতে পারতো না যে এনশি ওর নিজের বোন নয়। তাই বড় হবার পরও জুনশির এনশির প্রতি এইরকম ফিলিংস জন্মাতো না, কারণ এনশিকে সে নিজের বোনের মতো দেখতো। আর হানতাই যে এনশির জন্য সমস্ত কিছু করেছে, কতই না পাগলামি করেছে,
এনশির সঙ্গে সময় কাটাবে বলে, এনশিকে খুশি করবে বলে। তাই সবশেষে এনশি হান্তাইকেই বেছে নিয়েছে। আর জুনশির সঙ্গে তো তার সম্পর্ক ভাই বোনের। তাই সবশেষে দেখা যায় জুনশি তার জীবনে একাই রয়ে গেল। হয়তো ইউয়ের সঙ্গে তার একদিন সম্পর্ক হয়ে যাবে। এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।